ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সাইমা ফেরদৌসের কথা আপনাদের মনে আছে, যিনি 2024 সালের 1 আগস্ট শহীদ মিনারে দাঁড়িয়ে আবেগঘন এক বক্তৃতা দিয়েছিলেন মিডিয়ার সামনে। তার ওই বক্তৃতা দেখে পুরো বাংলাদেশের মানুষ আবেগী হয়ে পড়ছিলেন। হাইরে, স্টুডেন্টদের না জানি কি হয়ে গেল। চলেন তো সেদিনের বক্তৃতাটা একটু শুনে আসি। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? যে বক্তৃতা দেখে মানুষ আবেগী হয়ে পড়ছিল, আপনারাও আবেগী হয়েছেন এবং তার এই চোখের পানি কান্না দেখে আমরাও আবেগী হয়ে পড়ছিলাম ওই সময়। আর কত আর কত আর কত আর কত আর কত, যতক্ষণ পয়সার জোর আছে ততক্ষণ। কারণ শুরুটা তো শেখ হাসিনা করে নাই, শুরুটা তো আপনারা করছেন। আর কত, এইটার উত্তরটা আপনারাই ভালো দিতে পারবেন, এই শিক্ষিকাই ভালো দিতে পারতো। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন। ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। একটা মারবেন 10টা আসবে, 10টা মারবেন লক্ষ আসবে, স্বাভাবিক আসবেনই তো। কারণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ফাইন্যান্স করা হয়েছে। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। ওই অনুযায়ী যদি পয়সা পাওয়া যায় তা আসবেই তো। যেখানে বাঙালি ভোটের রাজনীতিতে 1 কাপ চাই বিক্রি হয়, সেখানে যদি পার হেড 5,000 করে দেওয়া যায় বস্তিবাসীর, অটোমেটিক আসবে। এবং সেটাই তো আপনারা করছেন। আর এজন্যই ফিউচারে আওয়ামী লীগ যেন প্রতি বিপ্লব না করতে পারে, সেজন্য বস্তি পোড়াচ্ছেন। সেটা আমরা বুঝি না? চলেন তো গতকালকে যে বস্তিতে আগুন দেওয়া হয়েছে সেটার একটা ফুটেজ দেখে আসি। রাজধানী করাইল বস্তিতেও আগুনে পুড়েছে 100-র বেশি ঘর। তবে শুক্রবার রাতে লাগা সেই আগুনে ঘটেনি প্রাণহানি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। আমার স্বামী হলো ড্রাইভার, অনেক কষ্টের বিনিময়ে দেনাফেনা করে আমরা গাড়িটা কিনছি যেন 4টা ডাল ভাত খাইতে পারি, কিন্তু আমার তো সবই শেষ হয়ে গেল ভাই, পুরোটা ঋণ করা। এটাই হলো বাস্তবতা। এই এনজিও বাদরা বস্তি টিকায় রাখে, ফাইন্যান্সের নাম করে, লোন দেওয়ার নাম করে, বিভিন্ন উপকারের নাম করে এই সমস্ত মানুষগুলোর হাতে রাখে শুধুমাত্র এই সমস্ত মেটিকুলাসলি ডিজাইন বাস্তবায়ন করার জন্য। এখন যদি আওয়ামী লীগ সরকার টাকা দিয়ে আবার পুনরায় এখানে প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করে, তখন এই সমস্ত জনগোষ্ঠী যেন সহযোগিতা না করে, সেজন্যই বস্তি পুরানো হচ্ছে। মেটিকুলাসলি নয়া ডিজাইন, 2য় অধ্যায়ের ডিজাইন এটা। কিন্তু এরা তো এটা জানে না যে আওয়ামী লীগ সরকার কোনো বস্তিবাসীর উপর ডিপেন্ডেবল হওয়া কোনো দল নয়। এটা সেই রাজনৈতিক দল যেটা শেকড় গ্রাম থেকে গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে। আওয়ামী লীগ সম্পর্কে বিন্দু মাত্র যদি জ্ঞান থাকতো তাহলে এরা এই বস্তিতে আগুন দিত না। আগুন দিছে তো দিছে, সেটাকে আবার দুর্ঘটনার মোড়কে সংবাদও করে ফেলছে। তো এই হচ্ছে এনজিও বাদের নতুন রাজনীতি। বস্তি পূর্বে আবার এই লোকজনগুলো আবার লোন চাইবে, আবার লোন দিবে, আবার গুড রিলেশন, আবার এদেরকে ব্যবহার করবে। দিন শেষে ঘুরে ফিরে ওই একই চক্রের ভিতরেই এরা পড়ে থাকবে। দেশের মানুষ বলেন আর বস্তির মানুষ বলেন, উন্নয়ন নাই, উন্নতি নাই। দিন শেষে এই মানুষগুলো শুধু ব্যবহার হবে আর কিছুই না। এই যে দরিদ্রতার সাথে লড়াই করবে আর গালি দিবে সরকারকে, গালি দিবে রাজনৈতিক দলের নেতাদেরকে। যখন যে সরকারই আসুক না কেন তারাই গালি খাবে। এটাই বাস্তবতা। অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। 1 আগস্টে উনি অভিযোগই তুলে বসলেন যে আমার কেনা বুলেট দিয়া আমার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। উনি কি জানতেন না যে এটা মেটিকুলাসলি ইউনূসের ডিজাইন করা একটা প্ল্যান? আচ্ছা বাদ দিলাম, উনি ওই সময় শেখ হাসিনাকে দোষ দিয়েছিলেন। শেখ হাসিনা নাকি ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডার দিছে। কিন্তু জাতিসংঘের রিপোর্ট কি বলে? কয়দিন আগে আপনারাই তো এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে লাফালাফি করলেন। জাতিসংঘের রিপোর্ট কি পুরোটা পাবলিকের কাছে প্রচার করছিলেন? করেন নাই। জাতিসংঘের 114 পেজের ওই রিপোর্টের 45 নম্বর পেজে যাবেন, সেখানে স্পষ্ট করে জাতিসংঘের ওই প্রতিনিধি দলরা উল্লেখ করে দিছে আপনাদেরকে 81 অ্যাসল্ট রাইফেল দিয়ে সেনাবাহিনী 7.62 বুলেট ব্যবহার করে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। এখন কথা হচ্ছে 7.62 বুলেট কার? এই শিক্ষিকা তো বললেন যে আমার টাকায় দিয়ে কেনা গুলি দিয়ে আমার স্টুডেন্টদের গুলি করা হয়েছে। তো চলেন একটু দেখে আসি 7.62 গুলিটা কার। আপনারা যদি গুগল করেন জানতে পারবেন 7.62 হচ্ছে ন্যাটোর বুলেট। আর এই ন্যাটোর বুলেট হচ্ছে সেই সমস্ত দেশের কাছে থাকে যারা ন্যাটোর সদস্যভুক্ত। অর্থাৎ ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট। এই ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর কাছেই এই 7.62 বুলেট আছে। যেখানে সেনাবাহিনীর অস্ত্রে 5.4 mm বুলেট ইউজ হয়, সেখানে 7.62 বুলেট আসলো কোথা থেকে? 7.62 বুলেট তো ন্যাটোর বুলেট। আর ন্যাটোভুক্ত দেশ তো পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে। তাহলে পাকিস্তানের বুলেট বাংলাদেশে কারা ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো? এটাও তো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। তাহলে এই শিক্ষিকা কিভাবে বলে যে আমার কেনা বুলেট দিয়ে আমার স্টুডেন্টদের গুলি করে মারা হয়েছে? হায় হায়, আমি অভিভাবকদের কি বিচার দেব? তিনি আবার এটা কানতে কানতে বলছে ওই দিন 1 আগস্টের দিন। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো
নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোর করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই। তাহলে এখন কি উনি চোখে টিনের চশমা দিয়ে বসে আছে নাকি উনি প্রযুক্তি কানা? কোনটা? উনি কি একটাবার গুগল সার্চ করে দেখতে পারে নাই যে 7.62 বুলেটটা কোন দেশের বুলেট, কারা ইউজ করে, কিভাবে আসলো বাংলাদেশে? একটাবার জিজ্ঞাসা করছেন উনি কাউকে? কিংবা মিডিয়াকে বলছে যে আমি এটা জানতে চাই 7.62 বুলেট কাদের বুলেট? তো বোঝাই যাচ্ছে 29 মিলিয়নের কিছুটা অংশ তো তার পকেটেও ঢুকছে। এই জন্যই তিনি সরাসরি শহীদ মিনারে যায় নেকা কান্না কাটছে। এই মহিলার কাছে একেবারে অভিনেত্রী সুচরিতাও ফেল। হাঙ্গর নদী গ্রেনেড সিনেমার কথা তো আপনাদের মনে আছে, সেখানে সুচরিতা ঠিক যেভাবে অভিনয় করছেন উনিও 1 আগস্ট 2024 সালে শহীদ মিনারে দাঁড়িয়ে সেম অভিনয়টা করছেন। কিন্তু তার এই আবেগ, তার এই কান্না আমেরিকান ডলারে কেনা ছিল। এখন বলতে পারতেন যে কিভাবে বলতেছে এই কথা। গত রাতে ডোনাল্ড ট্রাম্প ওপেনলি এই সমস্ত টাকা নেওয়ার যে তথ্য, চেকের মাধ্যমে যে টাকা নিছে সেটার ব্যাপারে তথ্য ফাঁস করে দিয়েছে। Anytime you have no idea what we're talking about, that means there's a kickback, because nobody has any idea what's going on there. $29 million to strengthen the political landscape in Bangladesh. ডোনাল্ড ট্রাম্প যেভাবে তথ্য ফাঁস করে দিছে, এই বিষয়টা প্রকাশ হওয়ার পর বাংলাদেশের মিডিয়াগুলো রীতিমতো চুপ হয়ে আছে। তারা চুপ হয়ে আছে এই কারণে যে পাকিস্তান থেকে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো প্রেসক্রিপশন আসে নাই। তারা অপেক্ষা করছে কখন পাকিস্তান থেকে প্রেসক্রিপশন আসবে এবং সেই ডাইরেকশনে মানুষকে বুঝাবে। কারণ যুদ্ধের পরিস্থিতি তৈরি তো করতে হবে, কারণ রিজিম চেঞ্জ হয়েছে আমেরিকায়, সেই অনুযায়ী বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জ তো এখনো হয় নাই। ভারতের সাথে যেন যুদ্ধ লাগে এই ব্যবসাটা বাস্তবায়ন তো করতে হবে, কারণ এটা তো যুদ্ধবাজ যে অস্ত্র ব্যবসায়ী তাদেরই প্রেসক্রিপশন। সেই অনুযায়ী পাকিস্তান কাজ করছে, পাকিস্তানের আইএসআই কাজ করছে পাকিস্তানে বসে। এবং আমার দেশ থেকে ইতিমধ্যে পাকিস্তানে 10 জন জার্নালিস্ট ভ্রমণ করেছেন। কালচারাল এক্সচেঞ্জের নামে পাকিস্তানে 10 জন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছে। কোন ডাইরেকশনে কিভাবে এই যে রিজিম চেঞ্জের এই ফর্মুলাগুলো মানুষের মাথায় ঢুকাবে, মানুষের মাথায় প্রমোট করবে, কোন ডাইরেকশনে কোন পদ্ধতিতে নিউজ করলে ওদের ফেভারে নিউজটা যাবে, এই টোটাল প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে পাকিস্তানের 10 জন সিনিয়র জার্নালিস্ট চলে গেছে। আর এই জন্যই আমরা এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফাঁস হওয়া এই সমস্ত নথির ব্যাপারে কোন নিউজ বাংলাদেশের এই আতেল মিডিয়াদের কাছে পাইনি। আপনাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিতে চাই কোন 10 জন মানুষ পাকিস্তানে ইতিমধ্যে এই প্রেসক্রিপশন নেওয়ার জন্য গিয়েছে। তাহলে চলুন দেখে আসি কোন সেই 10 জন সাংবাদিক। প্রথমেই আছে এমডি আয়ুব ভুইয়া, জেনারেল সেক্রেটারি, নিউজ এডিটর, ন্যাশনাল প্রেস ক্লাব, বিএসএস বলতে বাংলাদেশ সংবাদ সংস্থা। মুক্তাদির রশিদ রোমিও, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, স্পেশাল করেসপন্ডেন্ট, বাংলা আউটলুক। 3 নম্বরে আছে হচ্ছে পরিমল পালমা, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, দ্য ডেইলি স্টার। মিসেস জান্নাতুল তাজরি তৃষা, সাব এডিটর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। হক ফারুক আহমেদ, করেসপন্ডেন্ট, ডেইলি যুগান্তর।